কতদিন আসলে লাগতে পারে একটা বাচ্চার স্পিচ মাইল্ড মডারেট সিভিয়ারিটি অনুযায়ী, যে সে যদি তার স্পিচ থেরাপিস্টের কাছে তার কতদিন তত্ত্বাবধানে থাকতে হয়? ওয়েল, এটা অ্যাকচুয়ালি আমরা ফিক্স করে কোনো ডেডলাইন বলতে পারি না। আমরা কোনো ওরাল মেডিসিন প্রোভাইড করতে পারি না। আমরা যেটা প্রোভাইড করতে পারি ইটস এ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড থেরাপিউটিক মেডিসিন। সো থেরাপিউটিক মেডিসিন দ্যাট মিনস এক্সারসাইজ। আমাদের ব্রেনের 4টা লোবস আছে। সো এই 4টা লোবসই ডিফারেন্ট ফাংশনের জন্য রেসপন্সিবল। এখন আমার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য যে লোবস রেসপন্সিবল, সেখানে হয়তো বেবির ইনঅ্যাক্টিভিটি আছে, প্রপার ফাংশনিংটা হচ্ছে না। আমার পক্ষে সম্ভব না এটা সার্জিক্যালি অথবা কোনো মেডিসিনের মাধ্যমে প্রোভাইড করে সেটাকে নর্মালাইজ করা। হোয়াট আই ক্যান ডু বাট হোয়াট উই ক্যান ডু দ্যাট ইজ তার ব্রেইনের এক্সারসাইজটা বাড়ানো, কগনিটিভ অ্যাবিলিটির জন্য এক্সারসাইজটা বাড়াতে হবে। এবং এটা অ্যাকচুয়ালি কন্টিনিউটি মেনটেন করলে আমরা স্পিচ ডিলে থেকে আনুমানিকভাবে বলতে পারি। অনেক সময় আমাদের প্রিভিয়াস এমন আছে 6 মান্থসের মধ্যে স্পিচ ডিলে থেকে ওভারকাম করছে, প্রায় 1 ইয়ারের মধ্যে ওভারকাম করছে, কারো 1 ইয়ার অ্যান্ড হাফ সময় লাগছে স্পিচ ডিলে, ফর দ্য স্পিচ ডিলে অনলি। এটার সাথে অ্যাসোসিয়েট ডিসঅর্ডার বা ডিসএবিলিটি থাকলে দ্যাট ইজ দ্য ডিফারেন্ট কেস। সো স্পিচ ডিলের থেকে প্রপারলি একটা বেবিকে রিকভার করা সম্ভব, বাট অ্যাসোসিয়েট ডিসঅর্ডার থাকলে তাকে রিডিউস করা সম্ভব। প্রপারলি রিকভার করাটা বলাটা অ্যাকচুয়ালি বাঞ্ছনীয় না। সো মানে এভরি ইন্ডিভিজুয়ালস আর ডিফারেন্ট। একদমই, প্রত্যেকটা বাচ্চা ইউনিক, সেই ক্ষেত্রে তার চিকিৎসার পদ্ধতিটাও ডিফারেন্ট হবে। আমরা যদি আবার বধিরতার জায়গা থেকে আসলে ফিরে আসি, আমরা ডেফ অ্যান্ড ব্লাইন্ডও একসাথে আসলে দেখতে পাই, সেক্ষেত্রে তাদের চিকিৎসার জায়গাটা বা তাদের থেরাপির জায়গাটা আসলে কেমন হয়? ওয়েল, ডেফ ব্লাইন্ড কিছু পেশেন্ট আমি পেয়েছি। তো দেখুন, যে সকল যারা ডেফ, ইউজুয়ালি মানে ডেফ অ্যান্ড ব্লাইন্ড, তাদের তো ফার্স্ট অফ অল যদি আমরা খুব আর্লি এজে আইডেন্টিফাই করতে পারি, তাহলে যেটা হতে পারে আর্লি এজে আইডেন্টিফাই করে দেন ট্রিটমেন্টটার খুব আর্লি এজে স্টার্ট করতে হবে। দ্যাট উড বি ডিপেন্ডস অন দ্য সিভিয়ারিটি অফ দ্য হিয়ারিং লস। তো তার যদি সিভিয়ার টু প্রোফাউন্ড হিয়ারিং লস থাকে তাহলে দ্য অনলি অন ট্রিটমেন্ট ইজ ককলিয়ার ইমপ্ল্যান্ট। অ্যান্ড যদি আমি দেখি সিভিয়ার বা মডারেটলি সিভিয়ার হিয়ারিং লস বা তার আগেও যে স্টেজগুলো আছে এই পর্যন্ত আছে, তাহলে সেক্ষেত্রে আমি ডিজিটাল প্রোগ্রামেবল বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসিসে যে হিয়ারিং এইডগুলো আছে সেগুলো প্রোভাইড করতে পারি। করে তাকে সাউন্ডের সাথে পরিচিত করতে হবে প্রথমত। তার সাউন্ডের সাথে একটা প্রপার ইন্ট্রোডাকশন হয়ে গেলে তখন অ্যাকচুয়ালি আমরা যেটা জানি ব্লাইন্ডদের জন্য ব্রেইল পদ্ধতি আছে। সো তখন সে ব্রেইলটাকে প্রপারলি ক্যাপচার করতে পারবে, কিন্তু সে যদি ডেফ থেকে ব্রেইলটাকে প্রপারলি ক্যাপচার করতে পারবে না। সুতরাং আগে হচ্ছে বধিরতার চিকিৎসাটা আসলে এক্স্যাক্টলি হিয়ারিং ট্রিটমেন্ট। ককলিয়ার ইমপ্ল্যান্টের কথা বলছিলেন, এটা আসলে কি ট্রিটমেন্ট বা এটা কিভাবে করে, কোনো সার্জিক্যাল প্রসিডিউর কিনা? ইয়েস, ককলিয়ার ইমপ্ল্যান্ট হচ্ছে মানে বলা যায় যে এই ডিজিটালাইজ সিভিলাইজেশনে বা এই যুগের ক্ষেত্রে মানে এটা চিকিৎসা বিজ্ঞানের একটা সব থেকে বলবো মানে এক্সক্লুসিভ একটা সাকসেসফুল থিং। ককলিয়ার ইমপ্ল্যান্ট ইটস আ সার্জিক্যাল ডিভাইস, সার্জিক্যাল ট্রিটমেন্ট প্রসিডিউর, অ্যান্ড ইটস অ্যান ইমপ্লান্টেবল ডিভাইস যেটার মাধ্যমে একজন বাইবর্ন ডেফ মানে প্রিলিঙ্গুয়াল অ্যান্ড পোস্টলিঙ্গুয়াল ডেফনেসের যে কোনো মানুষই শুনতে পায় শব্দ, এবং শব্দ শুনে সে কথাও বলতে পারে, নর্মাল লাইফে চলে আসতে পারে। সেক্ষেত্রে ককলিয়ার ইমপ্ল্যান্ট বেসিক্যালি আমরা আমাদের যে টেম্পোরাল বোনটা আছে কানের পিছনে, ঠিক এই পোর্শনটাতে সার্জিক্যাল ওয়েতে ডিভাইসটি ইনসার্ট করা হয়, এবং এখানে একটা ইলেকট্রোড থাকে এই ডিভাইসে, যে ইলেকট্রোডটা ককলিয়াতে আমাদের ইনার ইয়ারের ককলিয়া নামে একটা পোর্শন আছে। সো এই ককলিয়াতে এই ইলেকট্রোডটা প্রপারলি ইনসার্টেড হয়, এবং সেখান থেকে অডিটরি নার্ভ অ্যান্ড ব্রেনের মাধ্যমে শব্দটা প্রপারলি শুনতে পাই। আপনি যদি খুব মানে আরও সহজ ভাষায় বলি, বাইপাস সার্জারির কথা তো আমরা সবাই জানি। ককলিয়ার ইমপ্ল্যান্ট কাইন্ড অফ বাইপাস সার্জারির মতো একটা বিষয়। এটা সাকসেসফুল রেট বাংলাদেশে খুবই ভালো, মাশাআল্লাহ। আমরা তো চিন্তাই করতে পারতাম না 10-15 বছর আগে বা 20 বছর আগে যে অ্যাকচুয়ালি আমরা শব্দ শুনতে পাবে কেউ বধির মানুষ বা কথা বলতে পারবে। বাট থ্রু দ্য ককলিয়ার ইমপ্ল্যান্ট একটা বাইবর্ন ডেফ শিশু শুনতেও পাচ্ছে, কথা বলতে পারছে, নর্মাল স্কুলেও যাচ্ছে বিষয়। অ্যান্ড ককলিয়ার ইমপ্ল্যান্ট টিমে একজন ইএনটি সার্জন, যিনি ইমপ্ল্যান্ট সার্জনের উপরে স্পেশালিস্ট, উনি থাকেন। একজন ইমপ্ল্যান্ট অডিওলজিস্ট থাকেন, স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট থাকেন, অ্যান্ড অ্যাসোসিয়েটস, সবাই মিলে একটা মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারিটা করা হয়। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে 7টা সরকারি হাসপাতালে সরকারি অনুদানের ভিত্তিতে ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারির সেবাটা দেওয়া হচ্ছে।
দুটো মিলিটারি হসপিটাল ইনক্লুডেড, ঢাকা এবং চিটাগং সহ। এই ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারিটা খুবই কস্টলি। আপনি যদি, সেটাই আমার পরবর্তী প্রশ্ন ছিল যে ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি। অনেক ব্যয়বহুল। ডেভেলপিং কান্ট্রি বা আন্ডার ডেভেলপ কান্ট্রির মানুষজনের পক্ষে এটা অ্যাকচুয়ালি ওইভাবে অ্যাফোর্ড করা সম্ভব না। আমরা খুব কম প্রাইভেট কেসের কথা বলতে পারবো, বাট গভর্নমেন্ট কেসগুলো বেশি হচ্ছে, গভর্নমেন্ট হসপিটালের সার্জারিগুলো বেশি হচ্ছে, এবং প্রতি বছর প্রায় অ্যারাউন্ড 1000 পেশেন্ট ককলিয়ার ইমপ্ল্যান্টের জন্য অ্যাপ্লাই করছে। এত পেশেন্ট বাড়ছে এখন, ডেফনেসের পেশেন্ট এত বাড়ছে চাইল্ডরা। আপনার এক কানের সার্জারি করতেই প্রাইভেটলি যদি করেন, ইউনিল্যাটারাল সার্জারি বা একটা কানে করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার প্রায় অ্যাভারেজে 15 থেকে 17 লক্ষ টাকা খরচ করতে হবে, যেখানে আমার দেশের মানুষের আর্থিক তখন মানুষের প্রশ্ন হচ্ছে আমি তো খেতেই পারি না, তো আমি এই ট্রিটমেন্ট করে কি করব। আবার ট্রিটমেন্ট মানে শুধু ইমপ্ল্যান্ট সার্জারি করলে হবে না, সার্জারি পরবর্তী সময় অনেক ধরনের একটা মেইনটেনিং প্রসিডিউর তো আছে। মানে ডিভাইসটা খুবই মানে কেয়ারফুলের সাথে মেইনটেইন করতে হয়। দেন আপনার রিহ্যাবিলিটেশন, যেটা আফটার ইমপ্ল্যান্ট, পোস্ট ইমপ্ল্যান্ট রিহ্যাবিলিটেশন ইজ ইম্পর্টেন্ট। আপনি শুধু সার্জারি করে একটা ডিভাইস রাখলেন, এটা হবে না। এর পরবর্তী সময় তাকে অডিটরি ভার্বাল থেরাপি, মানে শব্দ শুনে কথা বলার শেখার যে চিকিৎসা পদ্ধতি, এটা মেনটেন করতে হবে। এমনভাবে থাকতে হবে যেন কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয়, ইনফেকশনস না হয়। এমন অনেক কেস আছে যেক্ষেত্রে রিসার্জারি করা লাগতে পারে, তো সেক্ষেত্রে এই বিষয়গুলো মেনটেন করা খুব জরুরি। প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ক্ষেত্রে অনেক সময় মানুষ এটা মেনটেন করতে পারে না। আবার যদি ডিভাইসটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে এটাকে পারচেস করে আবারও অনেকে সেই অ্যাফোর্ড করাটা অনেক বেশি ডিফিকাল্ট। এক্ষেত্রে আমার মনে হয় ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি বাংলাদেশে শুরু হয়েছে, এটা ইটস এ ভেরি গ্রেট ইনিশিয়েটিভ, এটাকে আমরা খুবই সাধুবাদ জানাই। বাট দ্য থিং ইজ, এটাকে মডিফিকেশন করা উচিত। মানে এই সার্জারি যে হসপিটালগুলো হচ্ছে, সেখানে সরকারের উচিত হবে যে সার্টিফাইড অডিওলজিস্ট যারা আছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয়া। কারণ আপনি সার্জারি করে দিচ্ছেন, প্রাইভেটলি একজন অডিওলজিস্টের কাছে সেবা নিতে এসে অনেক টাকা খরচ করতে হচ্ছে। একদমই তাই। এবং এটার পরবর্তী রিহ্যাবিলিটেশন প্রসেসটাও কিন্তু আসলে ডিফিকাল্ট। একজন যার পরিবেশটা যদি সেরকম না হয়, সেভাবে কিন্তু সেটাকে মেইনটেইন করতে পারবে না। আপনি আমরা অনেক পেশেন্ট দেখেছি যে সার্জারি করে চলে গেছে, 2 বছর কোনো খোঁজ নাই। 2 বছর পরে এসে বলছে, স্যার আমার বাচ্চা তো কথা বলতে পারে না। সার্জারি করছেন, কথা বল, 2 বছর তার তো কথা বলতে শেখা উচিত। আপনি কিন্তু থেরাপি করেছেন না, আমি তো আসতেই পারি না, আমি ঢাকার বাইরে থেকে এসেছি। সরকারি হাসপাতাল সময় যদি একজন অডিওলজিস্ট থাকতেন বা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট থাকতেন, তাহলে উনি বাংলাদেশের যে প্রান্তে থাকেন না কেন, সেখানে যেহেতু বাচ্চা সেবাটা নিতে পারতেন। আমরা উন্নত দেশের দিকে তাকালে দেখতে পাই, পার্শ্ববর্তী অনেক দেশ, ইফ আই ওয়ান্ট টু টক অ্যাবাউট নেপাল, আমাদের থেকে ছোট দেশ, সেখানে অডিওলজিস্ট সরকারি হাসপাতাল সময়ে আছে। ওখানে মাত্র একটা বিশ্ববিদ্যালয়, মেডিকেল ইউনিভার্সিটিতে অডিওলজি পড়ানো হয়, সেখানেও আছে। শ্রীলঙ্কা, সেখানেও আছে। সো গভর্নমেন্টের এটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত যে আমাদের সরকারি হাসপাতাল সমূহে আগে অডিওলজিস্ট এন্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টদেরকে পদায়ন করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে এই ফান্ডটা দেওয়া হয় ককলিয়ার ইমপ্ল্যান্ট কর্মসূচি নামে। যখন ফান্ডটা দেওয়া হয়, সেই ফান্ড দেওয়ার পূর্বে একটা টিম করা হয়, সেই টিমের মধ্যে বা একটা কমিটি করা হয়, সেখানে অডিওলজিস্টের পার্টিসিপেশনস মাস্ট বি নিডেড। এবং ওখানে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল, নতুন যেটা আইন হয়েছে, 2018 সালে আইনটা পাস হয় এবং 2024 এটা আবার মডিফিকেশন হয়েছে। এই আইন যেটা হয়েছে, আইনের মধ্যে সকল রিহ্যাব প্রফেশনালকে রাখা হয়েছে, স্পিচ থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার, স্পেশাল এডুকেটর। অডিওলজিস্টের কোনো পোর্শন রাখা হয় না। অডিওলজিস্টকে সেখানে ডিফাইন করা হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হিসেবে। কিন্তু অডিওলজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ রিহ্যাবিলিটেশন। মানে আপনি অডিওলজি বললে, চিন্তা করলে তো প্রথমে কানের কথা চলে আসে, শব্দ শুনতে পাই কিনা। তো আপনি সকল ধরনের পেশেন্ট, আপনি ফিজিওর পেশেন্ট বলেন, ওটির পেশেন্ট বলেন, আপনি স্পিচ থেরাপির পেশেন্ট বলেন, বা সাইকোলজির পেশেন্টের ক্ষেত্রে শুনতে না পেলে আপনি তাকে কাউন্সিলিং করে কি করবেন? আগে তো অডিওলজিস্টের সেখানে দরকার না। আপনি উন্নত দেশগুলোতে অডিওলজিস্টের ফার্স্ট ক্যাটাগরি, মানে তারা জব করে, জবের যে গ্রেডগুলো আছে, গ্রেড অন এর ক্ষেত্রে, মানে ইউএসএতেই গ্রেড অন অডিওলজিস্ট আছে।